আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন। কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আমার মনে হয় সবাই ক্লিয়ারলি শুনতে পাবে। আমার মনে হয় সবাই ক্লিয়ারলি শুনতে পাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা তাহলে গতদিন আমরা পাঁচটা টাইপ করেছিলাম শতকরার। আজকে আমরা 6 নাম্বার টাইপ করব। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা মূলত গতদিন যেহেতু আমরা 5টা টাইপ করেছিলাম, এরপর থেকে করব। তো তার আগে আমি একটা কথা বলে নিই। আমি মাঝে মাঝে লক্ষ্য করতেছি যে অনেকেই কিছু কিছু জিনিস বলেছে যে সবাই তো আসলে সব ক্লাস করে না, হঠাৎ করে উড়ে এসে একটা ক্লাস হঠাৎ করে করে। তাই জিনিসগুলো সম্পর্কে অনেকেরই অনেক বিষয়ে ধারণা থাকে না। হ্যাঁ, অনেক 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 বিষয় কম ধারণা থাকে। তো জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, কী বিষয় সেটা হচ্ছে, আপনাদের গ্রুপের কথা যদি আমি বলি, ফেসবুকে আসে না। আচ্ছা, এটা যারই ফেসবুক হোক, গ্রুপের মধ্যে ঢুকলেই হবে। ওকে, এই আপনাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটার কথা যদি আমি বলি, এই গ্রুপের মধ্যে এই যে ফিচার্ড অপশন যেটা আছে, ফিচার্ড অপশনে ক্লিক করলে আপনি যে ফার্স্ট যে ভিডিওটা দেখতে পাবেন ফিচার্ড অপশনে গেলে আপনি ফার্স্ট যে ভিডিওটা মানে যেই পোস্টটা দেখতে পাবেন, এখানে লেখা আছে যে যে এই যে কিভাবে করে আপনার ওই যে 100টা যে রেকর্ডেড ক্লাস আছে, ফিচার অপশনে গেলে আপনি এই জিনিসটা আপনি দেখতে পাবেন। ফিচার অপশনে 100টা রেকর্ডেড ক্লাসের ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি মোবাইল থেকে যদি যান, তাহলে ফিচার অপশনে 100টা রেকর্ডেড ক্লাসের টানা ভিডিও দেখতে পাবেন। তারপরে এই যে আমি যে প্রতিদিন যে ক্লাসগুলো নেই, হ্যাঁ, এই যে 100টা যে রেকর্ডেড ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে, 100টা রেকর্ডেড ক্লাস, এগুলো আপনি ফিচার অপশনে গেলে দেখতে পাবেন। তো এইখানে কিন্তু এই রেকর্ডেড ক্লাসগুলো আপনি দেখে প্রিপারেশন নিতে পারেন। যে 100টা রেকর্ডেড ক্লাস, যেমন এখানে এখানে শতকরার মধ্যে 5টা ক্লাস আছে। এইটাতে ম্যাজিক ম্যাথ বইয়ের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে। লাভ ক্ষতির উপরে 2টা, সুদ কষার উপরে 4টা, সংখ্যার উপরে এখানে 5টা লেকচার আছে, বর্গ এবং গুণের শর্টকাট আছে, বর্গমূল আছে, এরকম করে গড়ের 3টা আছে, লসাগু গসাগুর 3টা আছে, ঐহিক নিয়ম এবং কাজ সময় নল চৌবাচ্চা নিয়ে 5টা 6টার মতো ভিডিও আছে। তো এই যে ভিডিওগুলো যেটা আপনার দরকার, তারপরে পাটিগণিতের পর বীজগণিত আছে, সমীকরণ, ভগ্নাংশ, জ্যামিতি টেমিতি সব কিছু আছে। তো এখানে মনে হয় 97 নাম্বার ভিডিওটা মনে হয় ডাবল হয়েছে, সেটা আমি ঠিক করে দিব, সমস্যা নাই। 97 98 মনে হয় সেম ভিডিও গিয়েছে, বা চেঞ্জ করা হতেও পারে, এখন আমি জানি না। তো এগুলো আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু এই রেকর্ডেড ভিডিওগুলো দেখে, যাদের পরীক্ষা অনেক কাছে, তারা কিন্তু এই রেকর্ডেড ভিডিওগুলো দেখেই আপনি প্রিপারেশন নিতে পারেন। দেখি সরে যাচ্ছে মনে, এটা এক সেকেন্ড। আচ্ছা,
রেকর্ডেড ভিডিওগুলো দেখেই প্রিপারেশন নিতে পারেন। আর রেকর্ডেড ভিডিওগুলোর পাশাপাশি আমরা যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি সেটাও এই ফিচার অপশনে কিন্তু দেওয়া আছে। যেমন এই যে দেখেন ফিচার অপশনে আমি এই যে লাইভ ক্লাস নং 1, তারপরে লাইভ ক্লাস নং, এরপরেরটাতে লাইভ ক্লাস নং 2, তারপরেরটাতে লাইভ ক্লাস নং 3, এভাবে করে কিন্তু লাইভ ক্লাস যেটা সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু এই ফিচার অপশনে গেলেই ধারাবাহিকভাবে পাবেন। তাছাড়াও আরও একটা অপশন আছে পাওয়ার, আরেকটা অপশন হচ্ছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলে ভিডিওতে যদি ক্লিক করা যায়, মিডিয়ার পরে ভিডিওতে ক্লিক করলেও লাইভ ক্লাসগুলো ধারাবাহিক পাওয়া যাবে। এই যে হ্যাঁ, এই যে এখান থেকে আপনি লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। লাইভ ক্লাসগুলো এখানে আপনি দেখতে পাবেন যে ধারাবাহিকভাবে সব লাইভ ক্লাসগুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গা থেকে মানে রেকর্ডেড ক্লাস, এই যে এই জায়গা থেকে এটা মনে করেন লাইভ ক্লাস হচ্ছে 1, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে লাইভ ক্লাস 2, এইভাবে করে সিরিয়ালি আপনি পেয়ে যাবেন। এটা এই যে লেটেস্ট লাইভ ক্লাস 7, 6, তারপরে হচ্ছে 5, 4, 3, 2, 1, না মনে হয় গত দিন একটা 8 নাম্বার ছিল। আসসালামু আলাইকুম। এইবার আমরা আসছি। এই হচ্ছে কাহিনী। ওকে, ঠিক আছে। এই জিনিসটা বলার পরে আমরা যদি স্টার্ট করি আমাদের ক্লাসটা, আমাদের ক্লাসটা ছিল শতকরার উপরে, তাই না? শতকরার 6 নাম্বার টাইপে, 5টা টাইপে আমরা গতদিন করেছি, আজকে হচ্ছে 6 নাম্বার টাইপ। ওকে, 6 নাম্বার টাইপটা আমরা করব। তো ঠিক আছে, আপনারা স্টার্ট করেন। আরেকবার একটু কমেন্ট করেন তো, এখন কি ক্লিয়ারলি সব শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? একটু আমাকে জানান সবাই ক্লিয়ারলি দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড কম? ওকে, সাউন্ডটা তাহলে আরেকটু উপরে নিলাম। ওকে, ক্লিয়ার। ঠিক আছে। দেখেন এখানে বলেছে যে কোনো সংখ্যার, এইবার আজকে আমরা শিখতেছি 6 নাম্বারটায়, যে কোনো সংখ্যার মানে সংখ্যার সাথে পার্সেন্টেজ যোগ করে, এখানে নামটা দিয়েছি শতকরার তুলনা হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ, এটাতে কিভাবে করে হবে। তো এটার বিষয়টা হচ্ছে কোনো সংখ্যার, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে কোনো সংখ্যার 40%-এর সাথে 42% যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি আসলে কত? এই কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। কোনো সংখ্যার সাথে, কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করছি, এবং 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? তো এইটা করার বেসিক নিয়ম হচ্ছে সংখ্যাটাকে x ধরা। তো সংখ্যাটাকে x ধরে যদি আপনি অঙ্কটা করতে চান, যে ধরি সংখ্যাটি x, দেখেন এটা বেসিক নিয়ম, তবে আমরা শর্টকাটও শিখব। হ্যাঁ, আমরা যদি বেসিক নিয়মটা বলি, তাহলে বেসিক নিয়মটা হচ্ছে ধরি সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি হচ্ছে x, তাহলে কোনো সংখ্যার 40%-এর সাথে, তাহলে এই সংখ্যার 40% মানে x এর 40%, x এর 40%-এর সাথে, x এর 40%-এর সাথে 42 যোগ করলে, x এর 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি যোগফল ওই সংখ্যাটি হয়, মানে যোগফল হয় x, যোগফল হবে হচ্ছে x। তাহলে সংখ্যাটির মানটা নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যাটার মান যদি নির্ণয় করতে হয়, তাহলে x গুণন 40 বাই হচ্ছে 100 প্লাস 42 ইজ ইকুয়াল হচ্ছে x। তাহলে আমরা এখানে যদি 20 দিয়ে কাটাকাটি করি, 20 দ্বিগুণে 40, 5 20 100, তার মানে আমাদের আসতেছে টুয়াইস x বাই 5। আর এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অথবা প্লাস 42 ইকুয়াল হচ্ছে x। এখন আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে x মাইনাস টুয়াইস x বাই 45 সমান হচ্ছে 42। তাহলে আমরা কি পাই? 5 হচ্ছে লসাগু, তাহলে 5x মাইনাস 2x মানে 3x ইকুয়াল হচ্ছে 42। তাহলে সেখানে আমরা পাবো x সমান 42 ইন্টু 5 বাই হচ্ছে 3। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 হচ্ছে 3 14 42, তাহলে 14কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 70। তার মানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে 70। ক্লিয়ার? আমরা পাচ্ছি অ্যান্সার হচ্ছে 70, ঘ নাম্বার। তাহলে আমাদের বেসিক নিয়ম হচ্ছে এরকম। বেসিক নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যার, যেই সংখ্যাটার কথা বলেছি সেই সংখ্যাটাকে আমি x ধরলাম, তাহলে কোনো সংখ্যার
40% সাথে, তাহলে x এর 40% সাথে 42 যোগ করলে, মানে 40% সাথে আমরা আবার 42 যোগ করব, মানে 42 যোগ করব, তাহলে ওই সংখ্যাটি হয়, মানে যেই সংখ্যাটা x ছিল সেই সংখ্যাটিই হয়। মানে একটা সংখ্যার 40% যদি নেই, তাহলে সংখ্যা এর 40% প্লাস 42 ইকুয়াল x, মানে ওই সংখ্যাটিই হয়। ওই সংখ্যাটি মানে তো x ই হবে। তাহলে যোগফলটা এই যে ওই সংখ্যাটার 40% সাথে যদি আমরা 42 যোগ করি, তাহলে ওই x সংখ্যাটাই হবে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে, আমাদের জাস্ট ক্যালকুলেশন এটা 2 ইন্টু x করলে 2x/5 প্লাস 42 ইকুয়াল x। আমি যদি এইটা এই পাশে নিয়ে যাই, তাহলে x মাইনাস 2x/5 ইকুয়াল হচ্ছে 42। এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। দেখেন তো বুঝছেন কিনা? ক্লিয়ার? বোঝা যায়? পারবো? বুঝা গেছে? ওকে, ওয়েল। এখন কথা হচ্ছে এই অঙ্কটাই আমরা কিন্তু আরো একটা নিয়মে করতে পারি, যেটা হচ্ছে শর্টকাট নিয়মে। তো শর্টকাট নিয়মটা হচ্ছে, শর্টকাট দেখেন, শর্টকাটটা খুবই মজার। শর্টকাটটা, হ্যাঁ, শর্টকাটটা কিন্তু খুবই মজার, জাস্ট ওয়াও টাইপের মজা, ওয়াও ওয়াও হয়ে যাবে সবাই। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, কোনো সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি, যেই সংখ্যাটাকে চিন্তা করতেছি, এই সংখ্যাটাকে আমি যদি 100% চিন্তা করে নিই, যে এই সংখ্যাটাকে আমি নিজে নিজে 100% চিন্তা করতে থাকবো, তাহলে সংখ্যাটার 40% মানে 40% আমরা দিয়ে দিলাম। ওই সংখ্যাটা যদি 100% হয়, তার 40% মানে তো 40। তো আমি এর 40% নিয়ে চিন্তা করলাম, যে এর 40%, ওই সংখ্যাটার 40%। আচ্ছা, ওই সংখ্যাটার 40% আমি নিলাম, তার সাথে 42 যোগ করলাম, 42 যোগ করলাম। তাহলে 42 যোগ করার ফলে আমাদের আসলে আসছে কি, আরে কি হলো এটা, হ্যাঁ, আমি যদি 40% যদি আমরা 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে ওই সংখ্যাটা মানে তো হচ্ছে 100%। তার মানে এটাকে আমরা 100% ধরে নিলাম। তাহলে আমরা কি পেলাম, এইটা যদি এই পাশে চলে যায়, 60% এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে 42। তাহলে সেখান থেকে আমরা যদি বলি যে 1% এর মান হবে 42/60, এবং সেখান থেকে আমরা যদি বলি 100%, মানে সংখ্যাটি বের করতে বলছে, তাহলে 42 ইন্টু 100/60, তাহলে কত আসে, 0 0 কাটা, 6 × 6 6 7 42, এবং 7 × 10 করলে 70। তার মানে এখানে অ্যান্সার আসবে কত, 70। মানে আমি সংখ্যাটিকে যদি 100% ধরে নিই, তাহলে বলছে যে এইটার 42% এর সাথে, যদি সংখ্যাটির 42% এর 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে তার 40% প্লাস 42 ইকুয়াল ওই সংখ্যাটি মানে হচ্ছে 100%। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওয়াও না, ওয়াও টাইপের করে অঙ্ক করলাম। মানে এর আগে একটা এক্স ধরে অঙ্ক করলে যতটা না বড় হয়েছে, এই মানে আমি যদি এইভাবে করে চিন্তা করি যে 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি মানে হচ্ছে 100% হয়, তাহলে কিন্তু হয়ে গেল। এটা কিন্তু ওয়াও টাইপের হয়ে যাবে, ঠিক আছে? একজন বলছে এক্স পক্ষান্তর করে তো মাইনাস হওয়ার কথা। আচ্ছা, এর আগে না, একজন বলছে যে এক্স পক্ষান্তর করে মাইনাস হওয়ার কথা। এই জিনিসটা একটু খেয়াল করে, মানে একজন যে কোশ্চেনটা করছে, সুন্দর একটা কোশ্চেন করছে, যে আমি কত ছিল তখন, সামহাউ এরকম মনে করছি যে 2x, হ্যাঁ 2x/5, 2x/5 হচ্ছে প্লাস 42 ইকুয়াল x ছিল। তো সিস্টেমটা হচ্ছে, নিয়মটা মনে রাখবেন, যে আপনি যদি এরকম করে করতেন, এইভাবে করে করা যেত যে 2x/5 মাইনাস x ইকুয়াল মাইনাস 42, হ্যাঁ, তাহলে এখানে আসতো যে 5 এর আগের অঙ্কটাতে আর কি, 2x মাইনাস হইতো 5x ইকুয়াল হচ্ছে মাইনাস 42, তাহলে আসতো মাইনাস 3x/5 ইকুয়াল হচ্ছে মাইনাস 42, মাইনাস মাইনাস কাটা যেত, তখন x এর মান 42 ইন্টু 5/3, এরকম করে আমরা আসলে করতাম। তো এইভাবে করেও করা যেত। কিন্তু জিনিসটা হচ্ছে কি, এই মাইনাস মাইনাসকে অমিট করার জন্য, যে দুই জায়গায় মাইনাস আসলো, এটাকে অমিট করার জন্য আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করি সব সময়, যে এইটা থেকে x বিয়োগ না করে, এটাকে এই পাশে x বিয়োগ না করে, আমরা এইটাকে এই পাশে আমরা চিন্তা করব যে x মাইনাস 2x/5 ইকুয়াল লিখবো 42, কিন্তু লেখার সময় এটাকেই বাম পাশে লিখবো, কারণ আমরা x ইকুয়াল তো মানটা বের করতে চাই। মানে বিষয়টা এটা একটা সমাধান করার একটা মানে ট্রিক আর কি, তাড়াতাড়ি সমাধান করার। অনেকেই জানেন এটা খুবই সিলি একটা ট্রিক, মানে এটা এমন কোনো বিষয়ই না। ধরেন আপনার কাছে আছে
যে 6 মাইনাস মনে করেন 7x বা 6 প্লাস 7x ইকুয়াল ধরেন আছে 9 প্লাস হচ্ছে 8x। তো x গুলাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে 7x মাইনাস 8x আসে, যেই পাশে x বেশি আমি এইভাবে চিন্তা করব x গুলাকে এই পাশে নিয়ে যাব আর 9টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 9টা এই পাশে গেলে -9 হবে, তাহলে 6 মাইনাস 9 মানে -3, তার মানে এইটার পাশে হবে -3, এইটাকে এই পাশে নিয়ে গেছি তাহলে 8x মাইনাস 7x মানে x, আমি এটা বাম পাশেই লিখছি। মানে ডান পাশে লেখার কথা, মানে আমার যদি -3 ইকুয়াল x হয় তাহলে x ইকুয়াল তো -3, মানে পুরাটাকে আমি পুরা বাম পাশের জিনিসটাকে ডান পাশে, ডান পাশের জিনিসটাকে বাম পাশে লিখতেই পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো বিষয়টা হচ্ছে এরকম। ওই সেম ভাবে এখানেও যে 40% প্লাস 42 ইকুয়াল হচ্ছে 100%। এটা যদি চিন্তা করি আমাদের এইটা দরকার নাই যে হ্যাঁ 40% থেকে আমি 100% বিয়োগ করে ইকুয়াল -42 করব। এটা না করে আমি মনে মনে চিন্তা করব যে এই 40%কে আমি ডান পাশে নিয়ে গেছি, তাহলে কি -40% হইলো, তাহলে 100% থেকে 40% গেলে 60%, আর এইটা মনে করেন যে বাম পাশেই আছে, তাই বাম পাশেটা লিখবো ডান পাশে। মানে এই জিনিসটা মনে করেন ডান পাশে আছে, ডান পাশে লিখছি, তাহলে 100% থেকে 40% গেলে 60% ইকুয়াল 42। ব্যাপারটা ছিল এই পাশে 60% ইকুয়াল 42, সেটাকে আমি পক্ষান্তর করে 60% ইকুয়াল 42 লিখেছি। বিষয়টা এরকম, ক্লিয়ার? সহজ জিনিস, এগুলো নিয়ে ভেজাল করার কিছু নেই। কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়। হ্যাঁ, 40%-এর সাথে, তাহলে 40% প্লাস 45 ইকুয়াল হচ্ছে 100%। তার মানে এখানেও আমরা বলতে পারি যে 100 থেকে 40% বাদ দিলে 60% ইকুয়াল হচ্ছে 45। তাহলে সেখান থেকে আমরা পাই 1% সমান 45/60। তাহলে এখান থেকে 100% সমান কত আসে, যে 45 ইনটু 100 বাই হচ্ছে 60। তাহলে 0 0 কেটে দিই, তারপরে 3 এখানে 5 আর 3 15 হচ্ছে 45, তাহলে 5 15 হচ্ছে 75। আমাদের অ্যান্সার কত আসতেছে? 75। অ্যান্সার হচ্ছে 75। দেখেন ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। কোশ্চেনটা ম্যাক্সিমাম কোশ্চেন করছে 100% আসছে কিভাবে, মানে সংখ্যাটাকে আমি 100% ধরে নিছি, যেহেতু যোগফলটি ওই সংখ্যাটিই হয়, তার মানে যোগফলটা হবে 100%। মানে এই সংখ্যা 40% এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে সেই সংখ্যাটা তো 100%, সেই জন্য 100% ধরা হয়েছে। এই যে এখানে ওই সংখ্যাটিই হচ্ছে, যোগফলটা বলছে ওই সংখ্যাটি, যোগফলটা বলছে যে ওই সংখ্যাটিই হয়, এই জন্য 100%। যেমন এখানে কি বলছে যে কোনো সংখ্যার 60% এর সাথে, তাহলে 60% থেকে 60 বিয়োগ করলে বলছে যে 60 হবে, তাহলে 60 হবে। যেহেতু বলছিল তখন 100 মানে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি মানে তো হচ্ছে 100%, ওই সংখ্যাটাকে 100% ধরি তো আমরা উপস্থিত। তাহলে 60% এর মান দাঁড়াচ্ছে 60 প্লাস 60 মানে 120। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 1% মানে হচ্ছে 120/60 মানে হচ্ছে 2। তাহলে 100% এর মান আমরা বলতে পারি 100% এর মান হচ্ছে 2 ইনটু 100 মানে হচ্ছে 200। তার মানে অ্যান্সার হবে 200, এটার অ্যান্সার হবে 200। ক্লিয়ার? বুঝা গেছে? পারবো? সবাই বুঝেছি। মানে এখানে তো আর ওই সংখ্যাটি হয় বলে নাই, ওখানে 60 হয় বলেছে। এর আগের গুলাতে 100% কেন ধরছে? কারণ বলছে ওই সংখ্যার কোন সংখ্যার 40% এর সাথে, মানে ওই সংখ্যাটার 40%, তার মানে 40%ই থাকলো, সংখ্যাটা 40% মানে 40%, মানে এখানে তো ওই সংখ্যাটা বলে নেই যে ওই সংখ্যাটার সাথে 40%, তাহলে 40% এর সাথে আমাদের 45 যদি আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাটি হয়, এটা ছিল। আর এখানে 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। তাহলে আমাদের তো সংখ্যাটি কত চাইছে, সংখ্যাটি মানে 100%,
আমরা ধরে নিব যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে 100%। স্যার ম্যাজিক ম্যাথ বইয়ের কিছু ম্যাথ করতে কাইন্ডলি সলভ করে দেবে সাদিয়া। ওই যে ম্যাজিক ম্যাথ বইয়ের 1% কোথা থেকে পাইলাম? 1% তো কোথাও লিখি নাই। 1% কোথায় লিখছি? মানে এটা ঐকিক নিয়ম। 1% বলতে হচ্ছে এটা ঐকিক নিয়ম। এটা কি বুঝেন নাই? মানে 60%-এর মান যদি 120 হয় তাহলে ঐকিক নিয়ম কি? 1%-এর মান কত হবে? 1% কোথা থেকে আসলো? মানে আমাকে লাগবে তো 100%। তাহলে প্রথমে 1% বের করতে হবে না? উপরে 120, নিচে 60, 1% বের করতে হবে, সেখান থেকে 100% বের করবো। ঐকিক নিয়ম। মানে 1% কোথা থেকে আসলো এটা কোনো কোশ্চেন হইলো? ঐকিক নিয়ম জানেন না আপনারা? যে 1 থেকেই তো আমাকে 60 থেকে কি একবারে 100 লিখতে পারবো? 60%-এর মান 120, তাহলে 1%-এর মান কত? 100%-এর মান কত সেটা বের করেছি। 60 দ্বিগুণে 120 যেহেতু, তার মানে 200। ঐকিক নিয়মে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? প্রান্ত দত্ত, অযথা খালি এত বড় কোশ্চেন লিখছেন। আপনাদের তো সলভ ক্লাসে এগুলো কোশ্চেন করে দেব। স্যার ম্যাথগুলো লাইভ ক্লাস 7 এর ছিল। ওকে, তরুণ মিস্ত্রি বলছে ম্যাজিক ম্যাথ বইয়ের কিছু পৃষ্ঠা নয়, যে বইয়ের ডিফেক্ট থাকলে যেখান থেকে বইটা কিনছেন ওখানে ফেরত দিয়ে নতুন একটা ফ্রেশ কপি নিয়ে আসবেন। যে বলবেন যে বাইন্ডিং এর সমস্যা ছিল, ফ্রেশ কপি নিয়ে আসবেন। 12টা ক্লাস পরে, 12 থেকে 14টা ক্লাস পরে। একটি সংখ্যার কোন সংখ্যা থেকে সংখ্যাটির 60% বিয়োগ করলে, মানে একটি সংখ্যা থেকে, যে সংখ্যাটাকে আমরা 100% চিন্তা করতেছি, সেই 100% থেকে ওই সংখ্যাটির 40% যদি আমরা বিয়োগ করি তাহলে 30 থাকে। তাহলে সংখ্যাটি কত? তাহলে ওই সংখ্যাটি থেকে, সংখ্যাটি কত? 100%। ওই সংখ্যাটি থেকে কত পার্সেন্ট বিয়োগ করতেছি? 40%। বিয়োগ করলে কত থাকে? 30 থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে 100% মাইনাস 40% মানে 60% মানে হচ্ছে 30। তাহলে এখন 1%, ওই যে ঐকিক নিয়মের জন্য 1% লিখছি। আবার বললেন না যে 1% কেন লিখেছি, সেটা হচ্ছে ঐকিক নিয়মের জন্য। মানে 100% তো আমাকে বের করতে হবে সংখ্যাটি। তাহলে আমরা 30 গুণন 100 ভাগ হচ্ছে 60। তাহলে আমরা পাচ্ছি এখানে 2, এখানে হচ্ছে 50 দ্বিগুণে 100, তার মানে পাবো কত? 50। সংখ্যাটি হচ্ছে 50। দেখুন তো বুঝছেন কিনা? যে একটি সংখ্যা থেকে তার সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 হয়। সংখ্যাটি কত? সবগুলোর পরীক্ষা হবে, সব পরীক্ষা হবে। মানে আমাদের সলভ ক্লাস যবে হবে তখন আমি পরীক্ষারও ইয়ে দিয়ে দিব। আচ্ছা, ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, কোন সংখ্যার 6% বেড়ে, মানে সংখ্যাটার সাথে, সংখ্যাটা ছিল মনে করেন 100%, তার সাথে 6% বেড়ে সংখ্যাটি হচ্ছে 371 হয়েছে। মানে 100-র সাথে 6% বাড়লে হচ্ছে 106% মানে 371। বলছে সংখ্যাটি কোন সংখ্যা? মানে সংখ্যাটা 6% বেড়ে তো 106% হয়েছে, তাহলে সংখ্যাটা আসলে কত? তাহলে 1% মানে হচ্ছে 371 ভাগ 106। তাহলে সেখান থেকে যদি আমরা বলি 100%-এর মান কত, তাহলে 371 গুণন 100 ভাগ হচ্ছে 106। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। এখানে আমরা যদি বলি 50, এটা হচ্ছে 53, এটা কত দিয়ে যায়? 7 দিয়ে যায়। 3 সাথে হচ্ছে 21-এর 1, হাতে থাকলো 2, 5 সাথে 35 আর 2 71, হ্যাঁ যায়। 5 সাথে 35 মানে 350। অ্যান্সার হবে 350। মানে কোন সংখ্যার
6% বেড়ে 371 হয়েছে। তাহলে সংখ্যাটাকে যদি আমি 100% ধরে নিই, তার যদি আরো 6% বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে 106% এর মান হচ্ছে 371। তাহলে 371 হচ্ছে মানটা, সেখান থেকে আমরা বের করতে পারবো। মানে এটা একটা কমন সেন্স, হ্যাঁ, মানে কমন সেন্স হচ্ছে যে যে কোনো কিছুকে আমি 100% ধরে নিতে পারি। 100% মানে হচ্ছে পুরো পার্সেন্টেজটা। ধরেন যে আমি 100% সময় আমি এই জায়গায় ছিলাম, পুরো 100% সময় মানে পুরাটা সময় আমি ছিলাম। 100% সময় আমি যদি বলি 20% সময় ছিলাম আমি, হ্যাঁ, 20% সময় কোনো একটা জায়গায় ছিলাম এবং 20% এর মান হচ্ছে 5 মিনিট। তাহলে 20% এর মান যদি 5 মিনিট হয়, তাহলে 100% ওখানে, তাহলে আমার পুরা সময়টা কত পার্সেন্ট, মানে কত, তাহলে 100%, তাহলে 100% মানে কত মিনিট সেটা বের করতে হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে 100% মানে পুরা জিনিসটা, 100% মানে পুরা জিনিসটা, অথবা 100% মানে আমার কত অংশ, 100% মানে কি 100 ভাগ 100, 100 ভাগ 100 মানে 1, সেই জন্য এক অংশ মানে পূর্ণ অংশ ধরা হয়। পূর্ণ অংশ, অংশের বেলায় এক অংশ মানে পূর্ণ অংশ, আর পার্সেন্টেজের বেলা পার্সেন্টেজের বেলা হচ্ছে আমাদের 100% মানে পুরা পার্সেন্টেজ। কি বলছে যে 371 থেকে যদি 6% লেস করে দিই, কেন 6% লেস করবেন, কি হয়েছে? 371 থেকে 6% লেস করা যায় নাকি? কোনো সংখ্যার সাথে 6% যোগ করলে, মানে ব্যাপারটা হচ্ছে এটা তো পার্সেন্টেজের বিষয়, যে এই কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যাটাকে 100% ধরলাম, তার সাথে যদি 6% যোগ করি, তাহলে এটা তো শর্টকাট নিয়মটা। আর যদি কোন সংখ্যার, আপনি যদি এখন বলেন যে না আমি এভাবে করব না, তাহলে আপনাকে ওই যে বড় নিয়মটা, এক্স এর মান নির্ণয় করে কি প্রথমে অঙ্কটা করে দিলাম না, অনেক বড় হইলো, ওই নিয়মে করা যায় যে হ্যাঁ কোন সংখ্যা, তাহলে আমি ধরলাম এক্স এর 6, এর যদি 6% বেড়ে, তাহলে এক্স এর সাথে এক্স এর 6% যোগ হবে, সেখানে হলে 371 হবে। এভাবে করে অঙ্কটা করা যায়, এক্স এর মান কত সেটা বের করতে হবে। অঙ্কটা অবশ্যই আগের চেয়ে বড় হবে, সেই জন্যই তো আমি এই নিয়মে করালাম যে হ্যাঁ ভাগ হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 371। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে যদি আমরা কাটি, প্রথমে হচ্ছে 3, এখানে হচ্ছে 50, তার মানে 50 যদি আমাদের লসাগু হয়, তাহলে 50x প্লাস হচ্ছে 3x ইকুয়াল 371। তাহলে সেখান থেকে আমরা পাবো 53x ভাগ 50 ইকুয়াল হচ্ছে 371। এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে, x এর মান এই পাশে গুণ হয়ে যাবে 50, 371 গুণন 50 ভাগ হচ্ছে 53 দিয়ে কাটলে এটা আসতে আছে 7, 5 7 35, 350। এটা হচ্ছে বেসিক নিয়ম, x ধরে করাটা হচ্ছে বেসিক নিয়ম। যার ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই, সময় থাকলে করতে পারবেন। যে মনে করেন যে আপনি পরীক্ষার হলে অনেক সময় আছে, যে 1-1.5 ঘন্টা সময় অঙ্কের জন্য আপনার 1 ঘন্টা সময় বেঁচে গেছে, সেই ক্ষেত্রে এই নিয়মে করলেন, এমসিকিউ করলেন এই নিয়মে, এক্স ধরলাম সংখ্যাটি এক্স এর 6% বাড়ছে, তাহলে মানে ওই সংখ্যাটা 6% মানে এক্স এর 6% বাড়ছে, তাহলে তার সাথে যদি আগের সংখ্যাটা যোগ করি তাহলে 371 হবে। তাহলে আমাদের x প্লাস 3x/50 ইকুয়াল 371, 50 লসাগু করলে এখানে আসতেছে 50x প্লাস হচ্ছে 3x, এখানে 53x/50 ইকুয়াল 371, x ইকুয়াল 371 গুণন, হ্যাঁ স্যার অনেকবার বলছি 120 কেমনে হলো, 120 কেমনে হলো মানে কি, মানে আমি বুঝি না কিসের 120 কেমনে হলো, কোনটা ড্যাড কি বলে, মানে এই মাইনাস এই পাশে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে আপনি খাতা কলম আছে এর সাথে, এই মাইনাসটা এই পাশে গেলে কি হবে, ইকুয়ালের পাশে গেলে কি প্লাস হবে, তাহলে 60 আর 60 যোগ করলে 120 হয়, এটা আবার কি হলো 60% মানে 120, এটা যেহেতু মাইনাস 60 আছে, তাহলে 60% ইকুয়াল কি 60 60 120, এটা কি আবার বলতে হবে 1% ইকুয়াল, তাহলে কি 60 দিয়ে ভাগ হলো 2, 100% কত, কি বলে, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়ম। না একজন বলছে যে ইজিকে কমপ্লেক্স করার দরকার কি, অনেকে বেসিক নিয়ম শিখতে চায়, তো অনেকে মনে করে যে শর্টকাটের কোনো দরকার নাই, বেসিক নিয়ম শিখবো কিন্তু বেসিক নিয়মও পারবে না, মানে দুইটাই পারবে না আর কি। আসলে নিয়মটা হচ্ছে যে কোনো কিছু ঠিক মতো শিখবো না, দুইটাই শিখবেন, টার্গেট হবে দুইটাই। হ্যাঁ আমি দুইটাই করাই দিচ্ছি।
ওকে, একজন চাকরিজীবীর 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? তাহলে পূর্বে আমি যদি বেতন ধরি কি 100% বেতন ছিল শর্টকাটে, তাহলে 15% বৃদ্ধি পাইছে, তাহলে এখন বেতন কত হয়েছে? 15% বৃদ্ধি পেয়ে 115%। তাহলে সেই টাকাটার পরিমাণটা দেওয়া আছে, তাহলে 115%-এর মানটা দেওয়া আছে হচ্ছে 5,750 টাকা। তাহলে পূর্বের বেতন তো 100%, তাহলে 1%-এর মান হচ্ছে 5,750 ভাগ হচ্ছে 115। তাহলে আমার চেয়েছে 100% মানে পূর্বের বেতন, তাহলে 5,750 গুণন 100 ভাগ হচ্ছে 115। 5 দিয়ে কাটলে 5 20 100, এখানে আসতেছে 5 দুগুণে 10, 3 5 15, 23। 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5,750-কে আমরা যদি 23 দিয়ে ভাগ করি, যেহেতু কোনো দশমিকের অ্যান্সার নাই 23 দিয়ে যাওয়ার কথা, তাহলে 23 দ্বিগুণে হচ্ছে 46, এখানে থাকে 1 1 5, তার মানে আমরা পাচ্ছি 5 দিয়ে করলে 3 5 15, 5 দুগুণে 10 আর 1 11, মানে এখানে শূন্য মানে এখানে শূন্য, 250। 23 দিয়ে কাটলে এটা 250 হয়, তাহলে 25 দুগুণে 50, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আরো দুইটা শূন্য, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5,000। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5,000। ঠিক আছে? না, শর্টকাটও দেখাবো আপনাদেরকে। এইসব নিয়ে কোশ্চেন মানে পরামর্শ দিতে হবে না। শর্টকাট বেশি দেখাবেন, বেসিক কম দেখিয়ে, এগুলো পরামর্শ আমাকে দেওয়ার দরকার নেই। আপনাদের যতটুকু বেসিক দরকার ততটুকুই বেসিক দিব, যতটুকু শর্টকাট দরকার ততটুকুই শর্টকাট দিব। আপনার অযথা আমাকে পরামর্শ দেওয়ার দরকার আছে শর্টকাট বেশি দেখাবো না বেসিক বেশি দেখাবো, এই পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সঠিক মতো করে আমি যেটা করাচ্ছি সেগুলো সুন্দর মতো করে পড়েন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনাদের পরামর্শ অনুযায়ী চললে তো হবে না, তাই না? আপনি যদি বেশি অভিজ্ঞবান হন তাহলে তো আর মানে অভিজ্ঞতা সম্পন্ন হইলে তো হইল না, তাহলে আমি টিচার কেন হইলাম? আপনাকে টিচার করে আমি আসলে শিখতাম, তাই না? আমি যেটা মনে করব সেভাবে করে করতে হবে। এই যে মুক্তা, আবার ওই কোশ্চেনগুলা যারা একবারে বুঝে না তাদের জন্য ক্লাসটা তো রেকর্ডেড থাকে, পরে দেখে নেবে। স্যার কাটাকাটি একদম পারি না। কাটাকাটি করা মানে কাটাকাটির বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। কাটাকাটি জিনিসটা নিয়ে পেরে খাওয়া যাবে না। আচ্ছা দেখেন, আচ্ছা একজন বলছে কাটাকাটি একবারই পারি না, তার জন্য একটা পরামর্শ দিয়েই দিই, যেহেতু উনি পরামর্শ চেয়েছেন। হ্যাঁ, এর আগের যে স্লাইডটা আছে যেহেতু আমি মিশাই নাই, তাহলে এখানে আমরা মোটামুটি যেগুলো কাটাকাটি করছি সেগুলো একটু দেখেন আগে। ও, কাটাকাটিগুলো কি মিশাই ফেলছি? আচ্ছা মিশাই ফেলছি কাটাকাটিগুলো, থাক আপনার ভাগ্যে আর কাটাকাটি পরে আমি আবার কাটাকাটি দেখাই দেবো, সমস্যা নেই, টেনশন করেন না, কোনো টেনশন নাই, কোনো প্যারা খায়েন না, সুন্দর মতো করে দেখবেন। হ্যাঁ আচ্ছা, এখন এখন কিছু অঙ্ক দেখাই। এই অঙ্কটা আগে দেখাচ্ছি, ভালো করে শুনেন। এই অঙ্কগুলো হচ্ছে শতকরার উপর শতকরা। হ্যাঁ, শতকরার উপর যদি শতকরা থাকে, তো শতকরার উপর যদি শতকরা থাকে তাহলে আপনি কি করবেন? ধরেন আপনার কাছে এমন দেয়া আছে যে একটা পণ্যের উপরে, আমি যদিও এই যে এখন যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা লাভ ক্ষতিতে আছে, মনে করেন একটা পণ্যের উপরে 20% ডিসকাউন্ট দিয়েছে, এরপরে যে টাকাটা হয়েছে এর উপরে আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কি প্রথমে 20% ডিসকাউন্ট কমিশন পেলেন, পরে আবার 20% কমিশন পেলেন, তাহলে কমিশনের উপর কমিশন পেলেন। তো এই টাইপে কি আপনি 20 আর 20-এ 40% কমিশন পাচ্ছেন কিনা?
এটা কি পুরোপুরি 40% কমিশন হচ্ছে কিনা, এটা একটা বিষয়। আচ্ছা, অথবা মনে করেন ব্যাপারটা এরকম হতে পারে যে একটা যে কোনো একটা বর্গক্ষেত্রের বা একটা আয়তক্ষেত্রের কথা যদি বলি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, প্রস্থ 5% বৃদ্ধি পেল, অথবা দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেল, প্রস্থ 20% হ্রাস পেল। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হ্রাস বা বৃদ্ধি পাবে? মানে দুইটা যখন আমাদের পার্সেন্টেজ একসাথে কাজ করবে তখনকার অঙ্কগুলা মুখে মুখে আপনি করতে পারবেন। সেই মুখে মুখে অঙ্কগুলা করার সিস্টেম সেটা হচ্ছে, যেই দুটা পার্সেন্টেজ আছে এই দুটা পার্সেন্টেজের মধ্যে যদি বাড়ে তাহলে বাড়ে, সেটার ক্ষেত্রে আমরা প্লাস করব, আর যদি কমে সেই ক্ষেত্রে আমরা মাইনাস করব। বাড়ার ক্ষেত্রে প্লাস আর কমার ক্ষেত্রে হচ্ছে মাইনাস। হ্যাঁ, বাড়ার ক্ষেত্রে প্লাস আর কমার ক্ষেত্রে কি করব? মাইনাস করব। তাহলে বাড়ার ক্ষেত্রে প্লাস করব, কমার ক্ষেত্রে মাইনাস করব। তাহলে প্লাস মাইনাস করে যেই ভ্যালু থাকে সেটা একটা মান থাকবে, এবং যদি একটা বাড়ে একটা কমে সেখান থেকে একটা জিনিস আমি মাইনাস করে দেবো, সেটা হচ্ছে ওই দুটার গুণফল ভাগ 100। কিরকম দেখেন, খেয়াল করেন। আচ্ছা, প্রথম কথা এইটার মানে এটা যে সূত্রটা, সেই সূত্রটা আমি খালি একবার লিখে দিই আগে। সূত্রটা আপনি লেখা থাকলে ইজি হবে আপনার জন্য। সেই সূত্রটা হলো a প্লাস বি প্লাস এ বি বাই 100। আচ্ছা, এটা ও এক সেকেন্ড। ওকে, এটা সূত্রটা হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে এরকম, যে সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। মানে দুইটা যেই বিষয়টা আছে এই দুইটাকে আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারবো, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এ বি বাই 100। এটা কিরকম খেয়াল করেন। মনে করেন আগে আমি এটা দেখাই, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, তাহলে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। হ্যাঁ, এটা আর প্রস্থ 10% হ্রাস পেল। তার মানে a এর মান আমরা চিন্তা করব যে a এর মান হচ্ছে প্লাস 20 যেহেতু বৃদ্ধি পেয়েছে, আর b এর মান যেহেতু হ্রাস পেয়েছে তার মানে মাইনাস 10। তার মানে এই যে a এর মান প্লাস 20 আর b এর মান মাইনাস 10, এখানেও a এর মান প্লাস 20, b এর মান মাইনাস 10, ভাগ হচ্ছে 100। জাস্ট এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 20 থেকে এই যে প্লাসে মাইনাস তো মাইনাস হয়, তাহলে 20 থেকে 10 গেলে আমাদের থাকে 10। আর এখানে দেখেন এই শূন্য কাটায়, এই শূন্যের সাথে, তাহলে 2 আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস 2। তাহলে 10 থেকে মাইনাস 2 বিয়োগ করলে, 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। তাহলে আমার আলটিমেট শেষ পর্যন্ত অ্যান্সার কি আসছে? প্লাস আসছে। যেহেতু প্লাস আসছে মানে সামনে তো মাইনাস আসে না, যেহেতু প্লাস আসছে তার মানে বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট? 8% বৃদ্ধি পাবে। বুঝেছি? ক্লিয়ার? তাহলে এটা কত? এটা হচ্ছে 8% বৃদ্ধি পাবে। 8% হচ্ছে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আমরা আরো একটা দেখি, খেয়াল করেন। ধরেন আপনার একই টাইপের কোশ্চেনের মধ্যে ওকে, এবার খেয়াল করেন। মনে করেন এর পরের আরেকটা টাইপের কোশ্চেন আমি যদি বলি যে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রের তো দৈর্ঘ্য যা প্রস্থও তাই, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য 40% বৃদ্ধি পাইছে, তার মানে এ এর মানও হচ্ছে 40%, আর দুইটাই দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই বৃদ্ধি পাইছে, তাহলে বি এর মান হচ্ছে 40%। তাহলে এ আর বি দুইটাই হচ্ছে প্লাস 40। হ্যাঁ, এ আর বি দুইটাই প্লাস 40। তাহলে আমাদের সিস্টেম কি হবে? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এ প্লাস বি প্লাস এ বি ভাগ হচ্ছে 100। তাহলে 40 যোগ 40 প্লাস 40 ইন্টু 40 ভাগ হচ্ছে 100। যেহেতু দুইটাই বৃদ্ধি পাইছে এখানে কোনো মাইনাস নাই। 40 আর 40 হচ্ছে 80, প্লাস দুইটা শূন্যের সাথে কাটা, তাহলে 4 4 হচ্ছে 16। তাহলে 80 সাথে 16 যোগ করলে আসে 96। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? 96% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে। তার মানে এ আর বি দুটাই হচ্ছে 40 40 করে আছে এখানে। যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে কি? একটা বর্গক্ষেত্রের কথা যদি চিন্তা করি, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তার মানে দৈর্ঘ্য 40% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে দুইটাই +40 +40 আসবে। আচ্ছা, এগুলো আমরা
একই জিনিস। ওকে, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। তাহলে এই একই কথা আমি যেমন বলেছি একটু আগেও, যে এই জিনিসগুলো কিন্তু ওই একইভাবে প্রযোজ্য। কোনো ব্যক্তির বেতন 5% কমেছে, তাহলে বেতন 5% কমেছে মানে এ এর ভ্যালু -5%। প্রথমে 5% কমলো, এক বছর পরে তা আবার 5% বেড়েছে, তাহলে বি এর মান হচ্ছে +5%, মানে এবার বাড়লো তাই +5%, প্লাস দেওয়া না দেওয়া একই কথা। তাহলে মোটের উপরে শতকরা কত বাড়লো বা কমলো? অ্যান্সার হচ্ছে a + b + a/100। তাহলে এখানে এখানে আমরা পাচ্ছি +5% প্লাস, মানে প্রথমে হচ্ছে কমেছে, তার মানে -5 প্লাস হচ্ছে 5 প্লাস -5 ইনটু 5 ভাগ হচ্ছে 100। হ্যাঁ, তো এখন দেখেন -5 + 5 মিলে তো 0, এইটুকের মান 0, আর এখানে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে 0 থেকে মাইনাস করা মানে তো ওই সংখ্যাটাই থাকবে মাইনাস। এখানে হচ্ছে 25/100, 25 কে 100 দ্বারা ভাগ করলে কি হবে? 2 ঘর আগে দশমিক আসবে, তার মানে অ্যান্সারটা কত আসবে? -0.25। এই মাইনাস মানে হচ্ছে কমেছে, তার মানে 0.25% কমেছে। এই মাইনাস যেহেতু আছে তার মানে হচ্ছে কমেছে, 0.25% হচ্ছে কমেছে। ক্লিয়ার? মানে ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি পারতে হবে। এখন যদি এগুলো সহজ ক্যালকুলেশন যদি না পারে তাহলে তো আসলে কিছু করার নেই। যারা পারবেন না, করার আছে, এটা হচ্ছে এগুলো ভিডিও বাসায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ব্যাপী ধরে বারবার করে দেখবেন, তাই না? বারবার করে বারবার করে দেখতে হবে। একবার দেখে বুঝতেছেন না, আরেকবার দেখে বুঝবেন, আরেকবার পজ করবেন, করে দেখবেন, ভিডিও তো রেকর্ডিং থেকেই যায়, বারবার করে দেখতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। যেহেতু কমেছে -5%, যেহেতু বেড়েছে +5%, মোটের উপর কত বাড়লো কমলো? a + b + ab/100। এর মান -5 + 5 মিলে 0, -5 ইন্টু +5/100, -5 আর +5 মিলে -25/100, 25 কে 100 দিয়ে ভাগ করলে 0.25 হয়, আর মাইনাস মানে হচ্ছে কমেছে, এখানে মাইনাস আসা মানে কমেছে, আর এখানে কমেছে হবে। যদি প্লাস মান আসতো তাহলে বাড়তো, বুঝতাম। একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল, আজকে 25% কমে গেল, তার মানে এর মান হচ্ছে +25%। শেয়ারের দাম বেড়েছে প্রথমে, পরে আবার 25% কি হলো? কমে গেল। তাহলে বললো যে প্রকৃত বাড়া কমার হার কত? তাহলে সিস্টেম হচ্ছে দুইটা শতকরা থাকলে a + b + ab/100। তাহলে আমরা বলতে পারি যে 25 প্লাস -25, হ্যাঁ, +25 ইন্টু -25 বাই হচ্ছে 100। তাহলে আমরা কি পাবো? এইটুক মানে তো 0, আর এখানে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 25 মিলে 625/100, তার মানে -6.25, মানে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, মানে 6.25। -6.25 মানে কতটুকু কমবে? মানে আসলে এখানে 6.25 কমেছে, এটার আনসার হবে 6.25 কি কমেছে। 6.25 বেড়েছেও দেওয়া থাকতে পারতো, এটার আনসার হবে হচ্ছে কমেছে। ওকে, ক্লিয়ার? বুঝা গেছে? পারবো সবাই ইনশাআল্লাহ? পারা যাবে না? আচ্ছা, এখানে 2-1টা বাদ দিয়েছি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের বেলা যেই ব্যাসার্ধটা যত পার্সেন্ট, বৃত্তের তো খালি ব্যাসার্ধই আমরা চিন্তা করতে পারি, ব্যাসার্ধ বা ব্যাস। তো ব্যাসার্ধ বা ব্যাস যত পার্সেন্ট কমবে বা বাড়বে যেটা দেওয়া থাকবে সেটাই এ এর মান এবং বি এর মান ধরে নিব। যেমন এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ নেই, ওই ব্যাসার্ধটাই আমি ব্যাস ধরবো, ব্যাসার্ধটাকেই আমরা দৈর্ঘ্য ধরবো, ব্যাসার্ধটাকেই প্রস্থ ধরবো। যেহেতু বলছে 20% কমেছে, তার মানে এ এর মান -20, বি এর মানও হচ্ছে -20। কারণ কি? আমি ওই যে প্রস্থ, এই ব্যাসার্ধটা যে দেওয়া আছে তাকেই আমি দৈর্ঘ্য চিন্তা করব, তাকেই আমি প্রস্থ চিন্তা করব। কারণ আমি বৃত্তের ক্ষেত্রে তো শুধু ব্যাসার্ধই থাকে, এটা তো দৈর্ঘ্য প্রস্থ থাকে না, তাই ওইটাই দৈর্ঘ্য ওইটাই প্রস্থ। তাহলে এখন আমরা যদি হিসাব করি যে a + b প্লাস ওই বর্গক্ষেত্রের মতোই ab/100, তাহলে -20 প্লাস -20 প্লাস -20 ইন্টু -20 বাই হচ্ছে আমাদের 100। তাহলে কি আসে দেখেন, -20 মিলে -40, আর এটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, আর এই শূন্য কাটা, এই শূন্য কাটা, -2 মিলে +4, তার মানে -36। -36 মানে 36% কমেছে। কতটুকু কমবে? 36% কমেছে, 36% কমেছে। ক্লিয়ার? বুঝা গেছে? পারবো? 36% কমেছে, পারবেন না? তাহলে পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ যাই দেওয়া থাক না কেন আমরা পারবো ইনশাল্লাহ, তাই না?
আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, এবার এবার এই যে 41তম বিসিএস এ যেটা আসছে শুধু দৈর্ঘ্যের কথা বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে আর প্রস্থ কি কিছু বলে নাই, তাহলে মানে কি দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেল, তাহলে প্রস্থ কি 5% বৃদ্ধি পাইছে নাকি কোনো পার্সেন্ট বৃদ্ধি একই আছে? একই আছে। এটা তো আর বর্গ না যে প্রতি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এরকম বলছে, এটা আয়তক্ষেত্রের কথা বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তো প্রস্থ কি আছে আমি জানি না, মানে প্রস্থ আসলে আগেরটাই আছে, তার মানে 0%, প্রস্থের মান 0%। তার মানে আমরা যদি সূত্র ফেলি যে a প্লাস বি প্লাস ab বাই 100, এটা যদি বলি তাহলে a এর মান 5, b এর মান 0। হ্যাঁ, a এর মান 5, b এর মান 0, 0 বাই 100, তাহলে 5, এটা তো 0 আছেই, আবার 5 ইন্টু 0 মানে 0, 0 কে 100 দিয়ে ভাগ করলেও তো 0ই থাকে, তার মানে অ্যান্সার 5%ই হবে। তার মানে 5%ই থাকে, যেহেতু প্রস্থের মান কত, প্রস্থের মান কোনো চেঞ্জ হয় নাই, কারণ দৈর্ঘ্যের মানের কথা বলছে যে 5% চেঞ্জ হচ্ছে। এটা যদি দেওয়া থাকতো যে বর্গক্ষেত্রের প্রতিবাহু বলা থাকতো, তাই a এর মানও 5% ধরতাম, b এর মানও 5% ধরতাম, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 5% বৃদ্ধি পেয়েছে, তো প্রস্থ কি হয়েছে? প্রস্থ তো বাড়ে নাই, তার প্রস্থ যেহেতু বাড়ে নাই, প্রস্থ হচ্ছে 0%, আমরা চিন্তা করব, তাই না? প্রস্থ 0, b এর মান 0। ক্লিয়ার? বুঝেছি? ওকে, 5%ই হবে। এই গেল, এখানে যেগুলো অঙ্ক আছে সেগুলো করালাম। তো এইবার হচ্ছে পরীক্ষায় পাস ফেল, পরীক্ষায় পাস ফেলের অঙ্ক, তাই না? পরীক্ষায় পাস ফেলের অঙ্ক। তো পরীক্ষায় পাস ফেলের অঙ্ক খুবই সহজ অঙ্ক, সবাই আমরা রেডি হয়ে যাই, তাই না? পরীক্ষায় পাস ফেলের অঙ্ক ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলেন? বলেন, পরীক্ষায় পাস ফেলের অঙ্ক কি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট? কি মনে হয়? পারবো না? এক সেকেন্ড আপনারা ওয়েট করেন। জি, আচ্ছা ঠিক আছে, ওকে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখেন পরীক্ষায় পাস ফেলের অঙ্ক করতে গেলে শব্দ হচ্ছে, ওকে ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, সবাই বলছে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে ভেরি গুড। তো পরীক্ষায় পাস ফেলের অঙ্ক করতে গেলে একটা জিনিস খেয়াল করেন যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানে সবসময় মোট পাস যদি আপনি বের করতে চান, মোট পাস খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন বিষয়টা, মোট পাস যদি বের করতে চান, মোট পাস মানে এক বিষয়ে পাস হোক, দুই বিষয়ে পাস হোক, উভয় বিষয়ে পাস হোক, মানে প্রথম বিষয়ে পাস হতে পারে, দ্বিতীয় বিষয়ে পাস হতে পারে, অথবা উভয় বিষয়ে পাস হতে, মানে অন্তত একটা বিষয় হলেও পাস করছে, এরকম লোকের সংখ্যা যদি আমি বের করতে চাই, মানে বুঝেন, মানে আমি যদি টোটাল এরকম লোকের সংখ্যা বের করতে চাই যে হয় মনে কর বাংলা আর ইংলিশে পরীক্ষা দিচ্ছে, তো যে হয় বাংলায় শুধু পাস করছে এরকম লোক আছে, যে শুধু ইংলিশে পাস করছে এরকম লোক আছে, যে উভয় বিষয়ে পাস করছে এরকম লোক আছে, এই সবগুলো যোগ করে যে মানটা সেটাকে আমি বলতেছি মোট পাস লোকের সংখ্যা। এটাকে আরেকভাবে বলা হয় অন্তত এক বিষয়ে পাস, মানে অন্তত হইলেও এক বিষয় হইলেও পাস করছে, দুই বিষয়ে পাস করার লোকেও আছে এখানে, কিন্তু অন্তত একটা বিষয় হইলেও যারা পাস করছে তাদের যে সংখ্যা বের করার সিস্টেম, মানে মোট পাশে বের করার সিস্টেম, সেটা হচ্ছে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস, প্রথম প্লাস দ্বিতীয় মাইনাস উভয় মিলে হচ্ছে মোট পাশের সংখ্যা। এবং মোট পাশের সংখ্যা মোট যে স্টুডেন্ট আছে সেখান থেকে মোট পরীক্ষার্থী থেকে বাদ দিলে, মোট পাশের সংখ্যাটা বাদ দিলে আমি উভয় বিষয়ে ফেলের সংখ্যা পাওয়া যায়, উভয় বিষয়ে ফেল। তো সেই জন্য আমি প্রথমে একটা কথা বলে রাখি, এই জিনিসটা বলে রাখি যে মোট পাস
আমি যদি মোট পাশের কথা যদি জিজ্ঞেস করি, মোটে, তাহলে প্রথম প্লাস দ্বিতীয় মাইনাস হচ্ছে উভয়, প্রথম প্লাস দ্বিতীয় মাইনাস উভয়। এখন এখানে আর কিছু লিখি নাই কেন? লিখি নাই এই কারণে যদি এখানে পাস হয়, তাহলে মোট যদি পাস হয়, তাহলে প্রথম বিষয়ে পাস লাগবে আমার, দ্বিতীয় বিষয়ে পাস লাগবে আমার, উভয় বিষয়ে পাস লাগবে আমার। এবং মোট যদি বিষয়টা যদি ফেল হয়, তাহলে প্রথম মোট ফেলের সংখ্যা বের করতে চাইলে প্রথম বিষয়ে ফেল লাগবে, দ্বিতীয় বিষয়ে ফেল লাগবে, উভয় বিষয়েও ফেল লাগবে, আমাদের উভয় বিষয়ে ফেল লাগবে। তাহলে মোট পাশের সংখ্যা বা মোট ফেলের সংখ্যা বের করার সিস্টেম এটা। এবং আরেকটা বিষয়, মোট পাশের সংখ্যা যদি বের করে ফেলতে পারি, তাহলে আমরা সেখান থেকে মানে উভয় বিষয়ে ফেল বের করতে পারবো। তো উভয় ফেল যদি পার্সেন্টেজের কথা বলি, 100% থেকে মোট পাস বাদ দিলে আমরা উভয় বিষয়ে ফেল পেয়ে যাব। মোট পাস বাদ দিলে আমরা উভয় বিষয়ে ফেল পেয়ে যাব। আবার উভয় বিষয়ে পাস পেয়ে যাব যদি 100% থেকে আমি উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে পাসটা বাদ দিই। যেমন কোশ্চেন আমরা একটু দেখি, হ্যাঁ, যে আমরা একটু দেখি এখানে। প্রথমত এখানে যেটা কোশ্চেন বলেছে যে কোন পরীক্ষায় এতজন পরীক্ষার্থী ইংরেজিতে এবং এতজন পরীক্ষার্থী এটাতে ফেল করে। দেখেন, খেয়াল করেন, এখানে ফেল করে বলা আছে, উভয় বিষয়ে 17% ফেল করে বলা আছে, উভয় বিষয়ে ফেল করে বলা আছে। তাহলে আমরা জানি যে মোট ফেল, উভয় বিষয় যেটা থাকবে সেটাই আমরা বের করবো। মোট ফেল সমান প্রথম ফেল প্লাস দ্বিতীয় ফেল মাইনাস উভয় ফেল। প্রথম বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? সব কিন্তু ফেল দেওয়া আছে, তাহলে হচ্ছে 52%। দ্বিতীয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে 42%। উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? 17%। আমরা যদি এটা বাদ দিই, এটা যোগ করি, এটা যদি বিয়োগ করি, তাহলে 52 আর 42 যোগ করলাম, 2 2 4, আর এখানে আসতেছে 9, 94 থেকে 17 যদি বাদ দেই, তাহলে 7 7 14, এখানে 2 বাদ দিলে 77। তার মানে 77% হচ্ছে মোট ফেল মানে এরা এক বিষয়ে ফেল করতে পারে, আবার উভয় বিষয়ে ফেল করতে পারে, এটা হচ্ছে মোট ফেল। তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন? সেটাই বললাম, যদি 100% যেহেতু পার্সেন্টেজ দিয়ে যেহেতু হিসাব, তাহলে উভয় বিষয়ে পাস হবে। 100% থেকে আমি বাদ দিলেই উভয় বিষয়ে পাসটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে কত আসে? 77 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 23%। তার মানে 23% হচ্ছে আমাদের উভয় বিষয়ে পাস। ক্লিয়ার? বুঝা গেছে? এখানে কিন্তু 23% হওয়ার কথা, জন না, কারণ আমাদেরকে তো এগুলো সব পার্সেন্টেজে দেওয়া আছে। আর মোট শিক্ষার্থী যে 100 জন, এটাও বলে দেওয়া নেই, হওয়া উচিত 23%। যদিও এখানে আর কোনো পার্সেন্টেজ বা জন তো দেওয়া নাই, তাই আমরা এটা বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে পার্সেন্টেজে, মানে জনে বের করতে হইলে আসলে আমাদেরকে মোট শিক্ষার্থীর সংখ্যা জানানোর কথা ছিল। আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলছে যে পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%। তাহলে দুটোই পাস দেওয়া আছে। তাহলে দুটাই যেহেতু পাস দেওয়া আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা বলতে পারি যে আমরা এইভাবে বলতে পারি, এক সেকেন্ড, হ্যাঁ, আমরা বলতে পারি যে উভয় পাস, মানে সরি, মোট পাস, মানে মোট কতজন পাস করছে, সেই মোট পাসের সংখ্যা ইকুয়াল হচ্ছে প্রথম বিষয়ে পাস মানে 80 প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। মানে সবগুলোই পাস লাগবে, কিন্তু মোট পাস করলে সব পাস লাগবে, মোট ফেল করলে সব ফেল লাগবে। যে প্রথম পাস, দ্বিতীয় পাস, উভয় পাস, প্রথম পাস প্লাস দ্বিতীয় পাস মাইনাস উভয় পাস করলে মোট পাস পাওয়া যাবে। তাহলে এই দুইটা মিলে 150 থেকে 60 বিয়োগ করলে 90%। তাহলে 90% হচ্ছে মোট পাস করছে। তাহলে উভয় বিষয়ে ফেল করলো কতজন? উভয় ফেল, মানে মোট পাস থেকে, মোট পাস মানে এখানে এক বিষয় পাসও আছে, উভয় বিষয় পাসও আছে। তাহলে 100% থেকে যদি এই 90% বাদ দিই, তাহলে উভয় বিষয় বাকিরা হচ্ছে ফেল করছে, সেটা হচ্ছে 10% উভয় বিষয় ফেল করেছে। ক্লিয়ার? বুঝে গেছে? এই আর কি সিস্টেমটা, বুঝেছেন? ক্লিয়ার? 10%, হ্যাঁ, রাইট, সুন্দর। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কিন্তু মোট, এখানে কিন্তু পার্সেন্টেজের বিষয়টা পরে, মানে পার্সেন্টেজে অ্যান্সার দিলে হবে না, এটা কিন্তু জনে আছে। আমি যে একটু আগে বললাম ওইটা পার্সেন্টেজ হবে, এইটা কিন্তু জনে অ্যান্সার আছে। এখানে কিন্তু মোট 200 জন আছে। মোট 200 জন নিয়ে আগে আমরা কাজ করলাম না। কাজ না করে আমরা যদি এখানে বলি যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয় পাস করে, সব পাস করা দেওয়া আছে, তাহলে আমরা মোট পাস পেয়ে যাব। তাহলে মোট পাস করলো কত পার্সেন্ট? দেখেন, মোট পাস করছে হচ্ছে 70 প্লাস 60 মাইনাস হচ্ছে 40%, হ্যাঁ, মাইনাস 40। তাহলে 70 আর 7 মিলে 130 থেকে 40 বাদ দিলে 90%। 90% হচ্ছে মোট পাস। তাহলে মোট পাস থেকে
মোট পাস থেকে আমরা যদি পার্সেন্টেজ বের করি যে মানে আমার উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট, আগের মতো আর কি, উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, ওকে। তাহলে উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট, যে 100% থেকে আমরা যদি 90% বাদ দিই তাহলে বাকি 10% হচ্ছে কত বলেন তো, উভয় বিষয়ে ফেল। কিন্তু এখানে পার্সেন্টেজে অ্যান্সার কিন্তু চাইনি, 10% ফেল করছে, কিন্তু মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন। তাহলে 200 জনের 10% কিন্তু আপনাকে বের করতে হবে। 200 জনের 10% মানে কি, 200 জনের 10% মানে 200 × 10/100। তাহলে 100 দ্বিগুণে যেহেতু 200, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 20 জন। কেউ আবার 10 জন অ্যান্সার দিয়েন না, মানে 10% ছিল অ্যান্সার। হ্যাঁ, এখানে কিন্তু 10% ছিল অ্যান্সার, ঠিক আছে, পার্সেন্টেজে 10%, কিন্তু মোট শিক্ষার্থী তো 200 জন, মানে 100 জনে 10 জন আসলে উভয় বিষয় ফেল করছে। তাহলে 200 জনে কতজন, 20 জন। 100 জনে 10 জন হলে 200 জনে 20 জন, এভাবে করে বলতে পারি। এই জন্য একটু আগে আমি বলছিলাম এই অঙ্কটার কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু জন না, এটা কিন্তু পার্সেন্টেজ হবে, কারণ এখানে মোট শিক্ষার্থী 100 জন বলে দেওয়া নেই। যদি 100 জন বলে দেওয়া থাকতো তাহলে জনে হিসাবটা হইতো। এই যখন সব পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে এটাও আসলে পার্সেন্টেজই ছিল। এইরকম এখানে কিন্তু এইটা যদি পার্সেন্টেজ দিয়ে অপশনটা থাকতো যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে, তাহলে হয়তো 10% ফেল করেছে, কিন্তু বলছে কতজন ফেল করেছে। তাহলে 100 শতকরা 10 মানে 10% মানে কি, 100 জনে 10 জন ফেল করেছে, তাহলে 200 জনে তার দ্বিগুণ মানে 20 জন, অ্যান্সার কিন্তু 20 জন হবে। ক্লিয়ার, বুঝে গেছে? সবাই বুঝেছেন? ক্লিয়ার? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা? খুব সহজ, হ্যাঁ। ওকে, এখানে দেখেন, হ্যাঁ এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল 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 আছে, হ্যাঁ একটু খেয়াল করেন। বিষয়টা হচ্ছে যে এইখানে ইংরাজিতে এবং হচ্ছে বাংলায় কতজন পাস করেছে, কত পার্সেন্ট পাস করেছে সেটা দেওয়া আছে, আবার উভয় বিষয়ে 10% ফেল করেছে সেটা দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করেছে দেওয়া আছে। মনে রাখবেন, ভালো করে মাথার মধ্যে রাখেন, যেটা উভয় বিষয়ে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করবেন। উভয় বিষয়ে ফেল আছে না, তাহলে আপনি মোট ফেল বের করবেন, তা মোট ফেল বের করবেন উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে, উভয় বিষয়ে ফেল, কারণ ওই দুটো বিষয়ে পাস দেওয়া আছে, তাহলে প্রথম বিষয়ে ফেল লাগবে, দ্বিতীয় বিষয়ে ফেল লাগবে, মাইনাস উভয় বিষয়ে ফেল লাগবে। এখন আমাকে বলেন প্রথম বিষয়ে পাস দেওয়া আছে না ফেল দেওয়া আছে, পাস দেওয়া আছে, তাহলে 70% যদি পাস করে তাহলে প্রথম বিষয়ে কত পার্সেন্ট ফেল করছে, 100 থেকে 70 বাদ দিব, বাকি 30% ফেল করছে, তাহলে এখানে থাকলো 30% ফেল করছে, প্লাস দ্বিতীয়তে যদি 80% পাস করে বাংলায় তাহলে কত পার্সেন্ট ফেল করছে, 100 থেকে 80 বাদ দিলে 20% ফেল করছে, আর উভয় বিষয়ে ফেল তো দেওয়াই আছে 10%। মানে উভয় বিষয়টাকে পরিবর্তন করা যায় না, মনে রাখবেন উভয় বিষয়টাকে পরিবর্তন করা যাবে না, আপনাকে চেঞ্জ করতে হবে হচ্ছে ওই যে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়কে, উভয় বিষয় যেটা দেওয়া থাকবে, যেহেতু উভয় বিষয়ে কি দেওয়া আছে, উভয় বিষয়ে ফেলের কথা দেওয়া আছে, তাই আমি মোট ফেল বের করব। তাহলে প্রথম বিষয়ে ফেল লাগবে আমার, দ্বিতীয় বিষয় ফেল লাগবে আমার, আর উভয় বিষয় ফেল মাইনাস করব। প্রথম বিষয় ফেল বের করার জন্য 70% তো পাস করছে, তার মানে 30% ফেল, 80% তো পাস করছে, হ্যাঁ 80% তো পাস করছে, তাহলে 80% পাস করলে 20% ফেল, আর উভয় বিষয় ফেল করছিল তো 10%ই ফেল, তাহলে এই দুটো যোগ করে 10 বিয়োগ করলে 40% হচ্ছে আমাদের মোট ফেলের পরিমাণ। তাহলে উভয় বিষয় পাস করছে কত, মোট ফেল 100% থেকে আমি যদি এই 40% বাদ দিই তাহলে উভয় বিষয় পাসের পার্সেন্টেজটা পাবো, 100 থেকে 40% বাদ দিলে আমরা পাই হচ্ছে 60%। এই 60% হচ্ছে উভয় বিষয়ই পাস করছে। এই যে 360 জন যে দেওয়া আছে, এখানে বলছে উভয় বিষয় 360 জন পাস করে, তাহলে এই 60% হচ্ছে উভয় বিষয় পাস করে, তাহলে 60%-এর মানই হচ্ছে 360। তাহলে এখানে পরীক্ষা কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মোট পরীক্ষার্থীর সংখ্যা আবার কত হবে, মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা এতক্ষণ থেকে কি ধরতেছিলাম, মোট পরীক্ষার্থী মোট জিনিস এগুলোকে 100% ধরি সবসময় আমরা, তাহলে ঐকিক নিয়মে 1% বের করব, 360/60, আর সেখান থেকে আমরা 100% বের করব, সেটা হচ্ছে 360 গুণন 100 ভাগ হচ্ছে 60, 0 0 কাটা, 6 6 36, তার মানে 600 জন, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে 600 জন।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 600 জন। দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা প্রথমে দেখেন 70% ইংরেজিতে এবং হচ্ছে বাংলায় পাস করছে, 80% বাংলায় পাস করছে, উভয় বিষয় হচ্ছে 10% ফেল করেছে, উভয় বিষয়ে 10% ফেল করেছে। তাহলে আমাকে বলছে উভয় বিষয়ে যদি 360 জন পাস করে ওই স্কুলে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাহলে আমাদের প্রথম কথা কি হবে, ফেল করেছে যেহেতু 10%, সব কিছুকে ফেলে কনভার্ট করতে হবে, মোট ফেলের পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে প্রথম বিষয়ে ফেল হচ্ছে 70% পাস করছে মানে 30% ফেল, দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলায় 80% পাস করছে মানে 20% ফেল, উভয় বিষয় ফেল করছে 10%, তাহলে মোট ফেল করছে 40%, 100 থেকে 40% বাদ দিলে উভয় বিষয় পাস করছে 60%। কিন্তু বলা আছে উভয় বিষয় পাস করছে 360 জন, 60% এর মান 360, 1% এর মান কত, 100% এর মান কত। ক্লিয়ার? সবাই বুঝেছি? একটু বলেন সবাই বুঝেছি কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে অনেকের মনের মধ্যে কোশ্চেন জাগ্রত হতে পারে, এখানে আমরা 10%কে মনে করেন উভয় বিষয়ে ফেল করছে 10%, তাহলে 10% আমি যদি 100% থেকে 10% বাদ দেই তাহলে এই 90% কি উভয় বিষয়ে পাস করছে এরকম? এটা কি ওইটা? না, এটা না, ঠিক আছে, এটা কিন্তু ওইটা নয়। কারণ উভয় বিষয়ে যারা মানে পাস ফেল করছে আর বাকি 90% অন্তত একটি বিষয়ে পাস করা লোকের সংখ্যা। তাহলে আপনার এখানে এই অঙ্কটা যদি এই লাইনটা দিয়ে করতে হয় তাহলে অঙ্কটা একটু ভেজালের হবে, মানে বেসিকটা একটু বেশি লাগবে। মানে 10% থেকে আমি যদি 100 থেকে 10% বাদ দিলে 90% বলি, এই 90% হচ্ছে মোট পাসের সংখ্যা, মানে মোট পাস করছে কতজন। কারণ মোট পাস থেকে আমি 100 থেকে মোট পাস বাদ দিলেই আসলে উভয় বিষয়ে ফেলটা পাওয়া যায়। সেরকম আমি যদি এই 100 থেকে যদি 10% বাদ দিই, মানে উভয় বিষয়ে ফেলটা বাদ দিই, তাহলে মোট পাসের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে অঙ্কটা যেভাবে করতে হবে যে মোট পাস আমরা যেহেতু পাইলাম আর কি, মোট পাস হচ্ছে 90%, তাই না? তাহলে মোট পাসের সংখ্যা হচ্ছে 90%। তাহলে আমরা এইভাবে করে যদি অঙ্কটা করতে চাই, আমরা একটু আগে কি হিসাবটা করছিলাম যে মোট পাস সমান হচ্ছে যে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। তাহলে আমি এখন দেখেন মোট পাসের সংখ্যা জানি 90%, তাহলে 90 ইকুয়াল আমি লিখতে পারবো 90% ইকুয়াল প্রথম বিষয়ে পাস হচ্ছে 70%, হ্যাঁ প্রথম বিষয়ে পাস 70% প্লাস দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে 80% আর মাইনাস উভয় বিষয় পাস, এটা আমরা জানি না উভয় বিষয় পাস কত পার্সেন্ট, উভয় বিষয় পাস, তাহলে উভয় বিষয় পাস 80%, এটা জানি না। মানে এইভাবে করলে একটু ঝামেলা, মানে বেসিক ভালো থাকলে পারবেন। তাহলে এইটা যদি এই পাশে থাকে, এই পাশে চলে আসে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, উভয় পাস পেয়ে যাব। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 150 আর 90টা এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 150 মাইনাস 90%, তার মানে হয়ে যাবে উভয় বিষয় পাস হচ্ছে 60%। এইটাই আমরা একটু আগে বের করছিলাম যে 60% এর মান ইকুয়াল হচ্ছে 360, একের মান কত, 100% এর মান কত। এইভাবে করে অঙ্কটা করা যাবে। মানে কেউ যদি বলে যে না আমি ওই দুটো কনভার্ট না করে এইটাকে কনভার্ট করবো, তাহলে এইভাবে করে অঙ্কটা করতে হবে অ্যাকচুয়ালি। যে যদি 10% উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পাস করছে 90%। আবার আমরা জানি মোট পাস সমান প্রথম বিষয়ে পাস দ্বিতীয় বিষয় পাস মাইনাস উভয় পাস, আমার তো উভয় পাসটা দরকার। তাহলে মোট পাস 90% ধরে প্রথম বিষয় পাস 70, দ্বিতীয় বিষয় পাস 80 মাইনাস উভয় বিষয় পাস, এই উভয় বিষয় পাস এই পাশে নিয়ে আসলে 70 আর 80 মিলে 150 থেকে 90 বিয়োগ করলে 60%। এই 60% এর ভ্যালু হচ্ছে 360, 1% কত, 100% কত। এইভাবেও অঙ্কটা করা যেত, কথা কি বুঝছি? মানে এইভাবেও করা যেত, কিন্তু মানে তার চেয়ে অনেক বেশি সুবিধা হচ্ছে আমি যেটা বললাম যে আপনার এইখানে যেটা উভয় বিষয় যদি ফেল থাকে, উভয় যেটা থাকবে সেটাতে সবসময় কনভার্ট করবো। মোট ফেল সমান, কারণ 100 থেকে এটা বাদ দিলেই পাওয়া যাবে, মোট ফেল সমান মানে ইংরেজিতে ফেল প্লাস বাংলায় ফেল মাইনাস হচ্ছে উভয় ফেল। তাহলে এই দুটো যোগ করে এটা বাদ দিলে মোট ফেলের পরিমাণ পাওয়া যাবে। মোট ফেল 100 থেকে বাদ দিলে আমার হচ্ছে উভয় পাস পাওয়া যাবে, সেটা সমান এটা করাটা ইজিয়ার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? মানে অনেকে কোশ্চেন করতে পারে, তো তাই আমি বললাম আর কি জিনিসটা। ওকে, তাহলে জনসংখ্যা, আচ্ছা আমাদের আরো 4টা টপিক বাকি আছে, এই 4টা টপিক আজকে আর শেষ না করি, তাড়াহুড়া হয়ে যাবে, আমি নেক্সট দিন করাই।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।